প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুঙ্কার। নতুন আগ্রাসনের আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, তেহরানের ওপর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আক্রমণ করলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। শুক্রবার ২২ আগস্ট জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেকে পাঠানো এক বার্তায় তিনি এইসব কথা বলেন। জেনারেল হাতামি আরও বলেন, ১৯৮০ থেকে ৮৮ সালে ইরাকি আরোপিত যুদ্ধ এবং জুনে ইসরায়েলি মার্কিং আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি শীর্ষে পৌঁছেছিল, যার ফলে বিশ্ব ইরানের জনগণের শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দেখেছে। তিনি বলেন, আজও ইরানের সেনাবাহিনীর অতীতের মতোই যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে এবং তার আরও চূর্ণ বিচূর্ণ এবং অনুশোচনাপ্রসূত জবাব দেওয়ার জন্য শক্তি এবং সংকল্পের সাথে প্রস্তুত। এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী তাদের সর্বশেষ সামরিক মহড়া ইকতেদার ১৪০৪ সফলভাবে সম্পন্ন করেছে। ২ দিনব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভূপৃষ্ঠ এবং সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একসঙ্গে ছোড়া হয় নাসির, গাদির এবং কাদের নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ এবং জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় এবং সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র। মহড়াটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এবং নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে একাধিক দেশে নিজস্ব অস্ত্র কারখানা রয়েছে ইরানের। ইরান বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে বলে দাবি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহর। তবে কোন কোন দেশে এসব কারখানা গড়ে তোলা হয়েছে তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। খবর ইরান ইন্টারন্যাশনালের। শুক্রবার ২২ আগস্ট রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরজাদেহ বলেন, আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা তৈরি করেছি, তবে আপাতত সেসব দেশের নাম ঘোষণা করব না। তিনি আরও জানান, ইরান দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র উন্নয়নকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে, তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতার পর সেই অগ্রাধিকার কিছুটা বদলাতেও পারে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যেসব দেশে এই কারখানায় নির্মাণ করা হয়েছে সেগুলির নাম খুব শীঘ্রই প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি জানান, গত ১ বছরে ইরান নতুন ধরনের ওয়ারহেড সফলভাবে পরীক্ষা করেছে। এসব ওয়ারহেড আধুনিক ও চলাচলক্ষম, যা দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। নাসিরজাদেহ মন্তব্য করেন, যদি জুন মাসের সংঘাত ১৫ দিন ধরে চলত, তাহলে ইসরায়েলি বাহিনী আমাদের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হতো না। এই কারণেই শেষ পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। তিনি আরও জানান, সাম্প্রতিক সংঘাতে ইরান তাদের সর্বাধিক নিখুঁত অস্ত্র কাসেমবাসির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। গত মে মাসে উন্মোচিত ওই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১২০০ কিলোমিটার। এতে উন্নত নির্দেশিকা ও প্রতিরোধ ক্ষমতা যুক্ত করা হয়েছে, যা এটিকে আরও কার্যকরী করে তুলেছে। এবার জানিয়ে দেব, গাজা নিয়ে মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখলেন এরদোয়ানের স্ত্রী। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা নিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। ওই চিঠিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন ফার্স্ট লেডি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তেমনি গাজাতেও মানবিক সংকট পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান এমিনি। চিঠিতে এমিনি এরদোয়ান ট্রাম্পের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। একই সঙ্গে ৬ বছর আগে হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা মেলানিয়ার চিঠির বিষয়টি তুলে ধরে এমিনি এরদোয়ান বলেন, চিঠিতে যে আবেগ প্রতিফলিত হয়েছে তা বিশ্বব্যাপী নজর কেড়েছে। ওই চিঠিতে মেলানিয়া ইউক্রেনের অনাথ শিশুদের বিষয়টি উল্লেখ করেন। মেলানিয়ার এই চিঠির প্রশংসা করে এমিনি এরদোয়ান লিখেছেন, আপনি আপনার চিঠিতে উল্লেখ করেছেন, প্রতিটি শিশুরই ভালোবাসাপূর্ণ ও নিরাপদ পরিবেশে বড় হওয়ার অধিকার রয়েছে। এই অধিকার কোনো অঞ্চল, জাতি, ধর্ম বা মতাদর্শের একচেটিয়া নয়। যারা এই অধিকার থেকে বঞ্চিত, তাদের প্রতি সহায়তা করা মানব পরিবারের প্রতি একটি মৌলিক দায়িত্ব। তিনি আরও লিখেছেন, এই প্রেক্ষাপটে বিশেষ করে একজন নেতার স্ত্রী হিসেবে ইউক্রেনে যুদ্ধে নিহত, বাস্তুহারা পরিবার এবং অনাথ হয়ে পড়া শিশুদের প্রতি আপনার সহানুভূতি হৃদয়ে আশা জাগিয়ে তোলে।
এমিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের শিশুদের মুখে আবারও আনন্দের হাসি ফিরিয়ে আনার জন্য মেলানিয়া ট্রাম্পের প্রচেষ্টা অত্যন্ত অর্থবহ। তিনি আরও বলেছেন, আমি বিশ্বাস করি যুদ্ধে প্রাণ হারানো 648 জন ইউক্রেনীয় শিশুর প্রতি যে গুরুত্বপূর্ণ সংবেদনশীলতা আপনি দেখিয়েছেন, গাজাতেও তা আরও দৃঢ়ভাবে দেখাবেন, যেখানে মাত্র 2 বছরে 18,000 শিশুসহ 62,000 নিরপরাধ বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেছেন, একজন মা, একজন নারী এবং একজন মানুষ হিসেবে আমি আপনার চিঠিতে প্রকাশিত আবেগ গভীরভাবে অনুভব করি। আমি আশা করি আপনি গাজার শিশুদের জন্য একইভাবে প্রদীপ জ্বালিয়ে রাখবেন, যারা শান্তি ও স্থিতিশীলতার জন্য অপেক্ষা করছে। অপরদিকে ভারতে শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে মামলা। ভারতে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বা এসবিআইয়ের অভিযোগের ভিত্তিতে শনিবার মামলাটি করে দেশটির কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআই। এসবিআইয়ের অভিযোগ, অনিল আম্বানি এবং তার সাবেক টেলিকম কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস ঋণের শর্ত ভঙ্গ করে লেনদেন করেছিল, ফলে ব্যাংকের অর্থের অপব্যবহার হয়েছিল। অনিলের এমন কর্মকাণ্ডের জেরে এসবিআইয়ের 29.29 বিলিয়ন রুপির ক্ষতি হয়েছে। মামলার পর শনিবার রিলায়েন্স কমিউনিকেশনস সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিস্তারিত তদন্তের মাধ্যমে এসবিআইয়ের অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে এসবিআইয়ের অভিযোগ নাকচ করে দিয়েছেন অনিলের মুখপত্র। তিনি বলেছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে অভিযোগ এনেছে তা 10 বছরের বেশি আগের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সে সময় প্রতিষ্ঠানের নিত্যদিনের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন না অনিল আম্বানি। অনিল আম্বানি সর্বশেষ আলোচনায় এসেছিলেন 7 বছর আগে। তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় সন্দেহজনক লেনদেন হয়েছে। ওই লেনদেনে জড়িত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অনিল আম্বানি দুজনেই তখন ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। পরে 2018 সালের ডিসেম্বরে ওই অভিযোগের ভিত্তিতে তদন্তের আহ্বান খারিজ করে দেন ভারতের সুপ্রিম কোর্ট। সব শেষ জানিয়ে দেব। সরকার টেকাতে গাজায় অভিযান চালাচ্ছেন নেতানিয়াহু। জোট সরকার টেকাতেই গাজা সিটিতে অভিযান চালাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়েছে এমন খবর দিয়েছে ইসরায়েলি পত্রিকা মারিব। মারিবের প্রতিবেদনে বলা হয়, গাজা সিটিতে সামরিক অভিযান ছাড়া জোট সরকারকে একত্রে ধরে রাখার ক্ষমতা নেতানিয়াহুর নেই। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ করার ইচ্ছা নেই নেতানিয়াহুর। তাই হামাস নেতানিয়াহুর সব দাবিতে সম্মত হওয়ার পরও নতুন দাবি উত্থাপন করেছেন তিনি। এ কারণেই ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধের জন্য গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে এবং আগামী 2 সেপ্টেম্বরের মধ্যে রিভার সেনা একত্রিত করতে পারে বলে আভাস দিয়েছে পত্রিকাটি। এর আগে নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যদি শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়ও তবু ইসরায়েল গাজা দখল করবে। গত বৃহস্পতিবার অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। নেতানিয়াহু বলেন, আমরা গাজার যুদ্ধের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজি হলেও আমরা গাজা নিয়ন্ত্রণে রাখব। হামাস যদি অস্ত্র পরিত্যাগ করে এবং অবশিষ্ট বন্দীকে ছেড়ে দেয় তাহলে আজই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। ইসরায়েলের যুদ্ধের মূল লক্ষ্য হল সব বন্দীকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা। স্থায়ী শান্তির জন্য এটি অপরিহার্য। নেতানিয়াহুর দাবি, আমার লক্ষ্য গাজা দখল করা নয়, বরং গাজা ও ইসরায়েলকে ভিন্ন ভবিষ্যৎ দেওয়া। আমি বিশ্বাস করি আমরা সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি।